সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আত্মশুদ্ধির এই মাসে ভালো না থেকে আসলে পারা যায় না। কেননা আল্লাহর সন্তুষ্টি লাভের একমাত্র উপায় হয়তো এ মাসে আল্লাহর ইবাদত করা, গরিবের পাশে দাঁড়ানো, দুস্থ মানুষের মুখে একটু আহার তুলে দেয়া। তাতেই তো আসলে মুমিনের প্রকৃত শান্তি। প্রিয় দর্শক, পূর্বাচল হাভেলি সিটি নিবেদিত রমজানে কর্মজীবী নারী অনুষ্ঠানের পক্ষ থেকে আমি উম্মে সাবেরিনা আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজ আমার সঙ্গে রয়েছেন একজন কর্মজীবী নারী, যিনি তার সমাজ, সংসার আর কর্মজীবন সামলে কিভাবে এতটা সফল হয়েছেন সে গল্পই শুনবো তার কাছ থেকে। চলুন পরিচিত হই অতিথির সঙ্গে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আর আপনাকে দেখে এবং পেয়ে ভীষণ ভালো লাগছে। আমারও অনেক ভালো লাগছে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে। আপা, রমজান মাস যেহেতু, প্রথমেই রমজান রিলেটেড কোশ্চেন করতে চাই। সেটি হচ্ছে যে মূলত 11 মাস তো আমরা একটা রুটিনের মধ্যে থাকি, আমরা যারা কর্মজীবী নারী, কিন্তু রমজান মাসটা আমাদের জন্য বোধহয় একটু টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু দুরূহ হয়ে যায়, কারণ অনেক কাজ একসঙ্গে করতে হয় এবং কর্মঘণ্টাও সেভাবে সাজাতে হয়। আপনার সকালটা আসলে কিভাবে শুরু হয়? আমি যেহেতু চাকরি করি, সেহেতু তো আমাকে অনেক ভোরেই উঠতে হয়। মানে সেহরির পরেই আসলে? সেহরি, এটা তো রমজান মাসে। জি জি। এমনিতে তো আমরা যারা 9টা-5টা অফিস করি তাদের তো ভোরে উঠতে হয়। আর রমজানে যেটা হয় যে সেহরি করার পরে আর ঘুমানো হয় না। আচ্ছা। কারণ ঘুমাইলে আর কিন্তু ওই নামাজটা পড়ার পরেই আমি রেডি হতে থাকি যে অফিসে যাব বা ইফতারির কি হবে, যেহেতু আমার চাকরির পাশাপাশি সংসারটাও দেখতে হয়। অবশ্যই অবশ্যই। তো সেই ক্ষেত্রে ওই কর্মব্যস্ততার মাঝেই আমি থাকি। মানে আমার যেটা হয় যে অন্যান্য দিনের থেকে তো রমজান মাসে আমাদের নারীদের কাজটা একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, তো আমার ক্ষেত্রে কিন্তু আবার একটু আলাদা, যেহেতু আমার হাজবেন্ড মারা গেছেন করোনাতে। আচ্ছা। তো সেই ক্ষেত্রে সবকিছু আমাকে একাই দেখতে হয়। আমার একটি মেয়ে আছে। আচ্ছা। তো তার একটা আলাদা কেয়ার নিতে হয়। তো সেই ক্ষেত্রে আমার ব্যস্ততাটা মনে হয় যে আনুষঙ্গিকভাবে বেশি। করোনায় আপনি স্বামীকে হারিয়েছেন, এখন মা মেয়ের সংসার, নিশ্চয়ই তার স্মৃতিচারণ করে অনেক বেশি আপনার চোখ ছলছল করছে, আমি বুঝতে পারছি। আসলে এটা খুবই কষ্টসাধ্য, কিন্তু আমরা মেয়েরা অনেক সময় অনেক কষ্ট স্বীকার করে মুখে হাসি নিয়ে অনেক কিছু করে যেতে হয়, তাই না? জি। তো তার সময় তো তিনি থাকাকালীন তো নিশ্চয়ই দায়িত্বটা একটু কম ছিল, এখন তো আসলে সবটা নিজেকে সামলাতে হচ্ছে। তো সেই অর্থে ঘরে বাইরে কাজ করছেন, কোনো প্রতিবন্ধকতা আসে কি? স্বাভাবিক যে একটি বট গাছ যখন আসলে থাকে না, তখন তো জীবন চলার পথটা অনেক কঠিনই হয়ে যায়। তার শূন্যতাটাই আছে, কিন্তু প্রতিবন্ধকতাটা আসলে ওইভাবে আমি এখনো অবধি ফিল করিনি। চাকরি করছি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে। আচ্ছা। তো সেখানে একটি দারুণ একটি জায়গা, সেখানের একটি সাপোর্ট আছে, যার দরুন ওই অর্থে আসলে আমাকে ফেস করতে হয় না। আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে, তার মানে আপনার পরিশ্রমটা কিন্তু মোটামুটি ভালোই হয়, তাই না? আমি তো আসলে সাংস্কৃতিক কোঠাতে আছি। আচ্ছা। তো সেই অর্থে আমার মনে হয় যে আনুষঙ্গিক যারা আসলে মূল সৈনিক যারা, তাদের থেকে আমাদের রিল্যাক্সটা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে এখানেও আমি সফলতার ছাপ রেখেছি। আমি 2013 সালে গোল্ড মেডেল পেয়েছি। 2020-এ আমি সেবা পদক পেয়েছি এবং 2021-এ আমি শুদ্ধাচার পুরস্কার পেয়েছি। তো একজন নারী হিসাবে, কর্মজীবী নারী হিসাবে আমরা আপনাকে সফল নারী বলতে পারি। আমার জন্য অনেক বড় পাওয়া আর কি। আপনি লাস্ট পুরস্কারটা পেয়েছেন 2021 সালে, তখন কি আপনার হাজবেন্ড ছিলেন? এটা আমি বলতে চাচ্ছিলাম আপু, যে সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন এবং নিয়েছেন। 20-এর জুনে আমার হাজবেন্ড মারা গেছেন করোনাতে। আমি ফেব্রুয়ারিতে পুরস্কারটা পেয়েছিলাম। তো উনি আমাকে দিয়েছেন, আবার আমার জীবন থেকে মূল্যবান সম্পদ নিয়েও গেছেন। সবচেয়ে মূল্যবান সম্পদটি বোধহয় নিয়ে গেছেন। নিয়ে গেছেন আরেকটি মূল্যবান সম্পদ আমার সন্তান রেখে গেছেন। তো আবারও যদি রমজানের প্রসঙ্গে আসি, এই সময়টা আসলে ইবাদত করার সময়টা কখন পান? আপনি তো সারাদিন বেশ ব্যস্ততার মধ্যেই থাকেন, তারপরও তো আমরা চাই অন্যান্য সময়ে পারি বা না পারি, এই সময় যাতে সময়ের নামাজটা সময়ে পড়ি বা একটু কোরআন তেলাওয়াত করি। সারা বছরই করার চেষ্টা থাকে, কিন্তু এই সময়টা মনে হয় আল্লাহ ভীতিটা একটু বেশিই থাকে আমাদের মধ্যে। আপনার ক্ষেত্রে কি হয় আসলে? আমরা যারা গান করি বা মিডিয়াতে আছি, আমি যেমন 200-র উপর সিনেমাতে গান করেছি। আচ্ছা। তো সকলের একটি ধারণা হয় যারা গান করেন তারা হয়তো বা একটু ধর্মকর্ম কম করেন। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে আপু, সেটা হচ্ছে যে আমি একটি জিনিস বিশ্বাস করি, মৃত্যু সত্য, এ বেঁচে থাকাটাই মিথ্যে। এই যে আমি কথা বলছি, হয়তো আমি আর 5 মিনিট পরে সকলের মাঝে নাও থাকতে পারি।
তো যেটা হয় যে আমি রমজান মাসে আমি সবগুলো রমজানই মানে রোজা রাখার চেষ্টা করি, এবং আমার কন্যাকে আমি সবসময়ের জন্য বলি যে তোমাকে অবশ্যই রোজা এবং নামাজ পড়তে হবে। তো এটা শুরু হয়ে যায়, আমি অফিসে থাকলেও নামাজটা পড়ি, রোজাটা রাখি, কোরআন শরীফটা পড়ি। এটা প্রত্যেক দিনের রুটিন, এবং প্রশান্তি পাই যে অবশ্যই এই পবিত্র মাসটা তো আমরা নাও পেতে পারি। আপা একটু যদি খাদ্যাভ্যাসের দিকে আসি, এখন তো রমজান মাস, তো সুস্থভাবে সারাদিন এই যে অফিস করছেন, তারপর হয়তো এই মাসে হয়তো গানের চর্চাটা একটু কম হচ্ছে ন্যাচারালি, তো এই যে সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটছে, এই ক্ষেত্রে আপনি সেহরিতে কি নিচ্ছেন বা ইফতারে আপনার কোনো পরামর্শ আছে কিনা, বা আপনার আসলে রুটিনটা কি, যদি খাদ্যাভ্যাসটা জানতে চাই। আমি খাওয়ার ব্যাপারে বেশ সতর্কতা অবলম্বন করি, সেটা হচ্ছে যে আমি প্রচুর পরিমাণে পানি পান করি। আচ্ছা। আর তেলটা খুব কম খাওয়ার চেষ্টা করি। এটা আমি আসলে সবার জন্য বলবো, আজকে যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকেও বলবো যে তৈলাক্ত খাবারটা যেন তারা, বিশেষ করে রমজান মাসে, যদিও বা এই মাসটাতে ভাজা পোড়া অনেক বেশি খাওয়া হয়, আমরা তো মনে করি ভাজা পোড়া ছাড়া আসলে ইফতারটা অসম্পূর্ণ। রমজান মানেই আমরা বুঝি যে খুব তৈলাক্ত কোনো কিছু, কিন্তু যেটা শরীরের জন্য ক্ষতিকর সেটা আমার মনে হয় যে এড়িয়ে যাওয়াই ভালো। তো সেই ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে আমি তৈলাক্ত খাবারটা খুব কম খাওয়ার চেষ্টা করি, একেবারে যে খাই না তা নয়। এবারে যদি বলি যে শরীর চর্চা বিষয়ে কি ভাবছেন, বা রমজানে মেয়েদের উদ্দেশ্যে কি বলার আছে, নারীদের, কর্মজীবী নারীদের উদ্দেশ্যে? নিশ্চয়ই আপনি হাঁটাহাঁটি করেন। হ্যাঁ, হাঁটাহাঁটি করি। আমি পড়াশোনা করেছি প্যাথোলজিতে। আচ্ছা। তো মেডিকেল বিষয়ে যতটুকু জানি যে আমাদের নারীদের সুস্থ থাকতেই হবে। ঠিক তাই। একজন পুরুষের থেকে, বলছি না যে পুরুষরা কম কাজ করেন, সেটা বলছি না, তবে একজন নারীকে ঘরে বাইরে মিলে একটু বেশি কাজ করতে হয়। তো সুস্থতা হচ্ছে বড় সুখ আমাদের দৈনন্দিন জীবনে। তো তাকে অবশ্যই স্বাস্থ্যের দিকে নজর দিতেই হবে, এবং সেটার জন্য যেটা করা, হাঁটার বিকল্প নাই। যদি কেউ ব্যায়াম করতে পারে অবশ্যই সেটা অনেক ভালো। আর আমাদের যেটা হয় যে আমরা আসলে অনেক রাত করে ঘুমাই, অধিকাংশ জন এখন মোবাইলের যুগে দেখা যায় যে মোবাইলেই কেটে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে অনেক সময় কেটে যায়। তো আমার মনে হয় যে নিয়ম করে আসলে খাওয়াটা, নিয়ম করে ঘুমানোটা অতীব জরুরি। বলছিলেন বাবা মা নেই, শ্বশুর শাশুড়ি নেই, মা আছেন আপনার? মা আছে। বাবা নেই, তো নিজের আগের রমজানগুলোর কথা মনে পড়ে না? একদম বেশ আগের কথা বলছি, বাবা মার সাথে যখন ছিলেন বিয়ের আগে, সেই স্মৃতিচারণ যদি একটু করেন, কেমন ছিল তখনকার রমজানগুলো? এই ছোটবেলার স্মৃতিটা আমার মনে হয় যে সকলের হৃদয়ে গেঁথে থাকে। আমার বাবা মারা গেছেন এই 22 বছর। উনি সঙ্গীতের উস্তাদ ছিলেন, মরহুম কাজী আবুল বাসায়। আচ্ছা। তো বাবার সাথে আমার অনেক স্মৃতি। আমার যে আজ এই পজিশন, আমার সঙ্গীত শিল্পী হয়ে গড়ে ওঠা, আমার এই সফলতাগুলো না বাবা দেখে যেতে পারিনি। তো ওই যে বাবা ডাকতেন রমজান মাসে, বা বাবার সাথে বসে সেহেরি খাওয়া, ইফতারি খাওয়া, এই জিনিসগুলো আসলে প্রচণ্ডভাবে ফিল করি। তো এখন চেষ্টা করি আমার মায়ের মা হয়ে ওঠা। তো বাবার তো পারিনি, তো ওই জিনিসটা চেষ্টা করি যে বাবা-মারা আসলে একটা সময় গিয়ে কিন্তু সন্তানের মতোই হয়ে যায়, তাই না? একেবারে সেটাই ফিল করি যে বাবা বেঁচে থাকলে হয়তো আজ আমার এই অনুষ্ঠানটি দেখলেও উনিও অনেক খুশি হতেন। তো আপা, এই যে আমরা 14-15 ঘন্টা প্রায় পানাহার থেকে বিরত থাকছি, তো এক্ষেত্রে আপনার এমন কোনো ট্রিক্স আপনি ইউজ করেন কি? মেয়েরা অনেক ট্রিক্স ব্যবহার করে, যে ক্ষেত্রে সে একটু সুস্থ থাকতে পারে, সুন্দরভাবে সবটা কাজকর্ম চালিয়ে নিতে পারে। কোনো ট্রিক্স আছে কি? আসলে আমি নিজে তো অনেক ব্যস্ত থাকি, যেটা বললাম যে প্রচুর পরিমাণে ইফতারের পর থেকে কিন্তু আমি পানি পান করতে থাকবো। আচ্ছা। কারণ ওটা আমার মনে হয় যে শরীরের জন্য খুব জরুরি। কেউ যদি পারে স্যালাইন খাবে, বা এখন লেবুর সময় আছে, লেবু শরবতটাও তারা খেতে পারে। আমরা কিন্তু খাই না, ওই ভাজা পোড়াটা খাওয়ার পরে অনেক ইফতারি করার পরে চুপ করে থাকে, এই মুভমেন্টটা কম হয়, কিন্তু আমরা ভাবি একটু রেস্ট নেই। হ্যাঁ, ইফতারের পর অনেকে এটাই ক্ষতিকর। তো কেউ যদি চায়, ছাদ, আমাদের অনেকেরই ছাদ আছে, সেখানে একটু হাঁটাহাঁটি করতে পারে। রান্নার ক্ষেত্রে কোনো ট্রিক্স ইউজ করা হয়? যেমন রান্নাটাকে সংক্ষিপ্ত করার জন্য আমরা মেয়েরা অনেক সময় অল্প সময়ে কিভাবে দ্রুত অনেকগুলো কাজ করা যায়, ইফতারিতে তো আসলে অনেক আইটেম করতে হয়, তো এই জন্য আমাদের কর্মজীবী বোনদের জন্য কোনো টিপস আছে কিনা আপনার? রান্নাটা আসলে একটু সহজভাবে কিভাবে করা যেতে পারে, বা আপনি কি ট্রিক্স ইউজ করেন? সহজ করে আসলে রান্নাটা কিন্তু হয় না, আমি খুব ভালো রান্না করতে পারি। আচ্ছা আচ্ছা। এটা বলে, আমি আমার রান্নাঘরটাকে আমি নিজে নাম দিয়েছি দেবযানী হেসেল। আচ্ছা। আমার রান্নাঘরটা, এটা অনেকে মনে করে যে এটা মনে হয় আলাদা করে কোনো খাদ্যরই। আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনার এখানে কি খাদ্যর অর্ডার নেওয়া হয় কিনা। সহজ করে কোনো কিছু হয় না,
যেটা হয় যে আমরা কর্মজীবী যারা তারা আগে থেকে রেডি করে রাখি। হ্যাঁ, এটাই আমি জানতে চাচ্ছি, যেটা আমি করে রাখি সংক্ষিপ্তভাবে একদম করে, যেদিন আসলে সময় থাকে না সেদিন যেটা সহজ হাতের কাছে হয়, যতই বলি না কেন যে সহজ করে এটা করা হয়, কিন্তু সেটা তো হয় না। রান্নাঘরে গেলে কিন্তু ওই সেই গুছিয়ে সবকিছু নিয়ে সহজ কিভাবে হবে। হ্যাঁ, তো প্রিপারেশনেই অনেক সময় লেগে যায়। আমরা তো আসলে কর্মের সাথে সাথে ওভাবে পেরে উঠি না। তো ওই যে যতটুকু হয় আর কি সহজ করে নিই। আমার এই কর্মের পাশাপাশি যেটা হচ্ছে যে আমি মিডিয়ার লোক। আজকে রমজান মাসে কিছুটা কথা প্রসঙ্গে চলে আসছে, যদিও আমি স্বপ্ন দেখি যে আমি অদূর ভবিষ্যতে একজন ভালো প্যাথোলজিস্ট হব। আচ্ছা, এই স্বপ্নটা দেখি। আমার বাবার খুব শখ ছিল, বাবার শখও ছিল যে আমি যেন সঙ্গীত শিল্পী হই। আচ্ছা, তো আমি যখন আসলে যোদ্ধা সিনেমাতে 5টি গান গেয়ে পুরস্কার পেলাম, সেটা আমার বাবা দেখে যেতে পারেননি। তো সেই ক্ষেত্রে মনে হয় যে এই যে সফলতা বা আমার চাকরি ক্ষেত্রে যে সফল, আমি সরকারি চাকরি করছি, সেটা আমার বাবা দেখে যেতে পারলে হয়তো বা আমার জন্য অনেক বেশি ভালো হতো। ঠিক তাই। আসলে বাবা মা সবসময় চান সন্তানদের সাফল্য, তারা নিজেরা কতটুকু সফল এর চাইতে মানে জীবন ঢেলে দেন যে ছেলে মেয়ে যাতে একটু সফল হয়, এবং এটা দেখে যেতে পারাটা আসলে ছেলে মেয়েদের জন্য অনেক স্বস্তিদায়ক। হ্যাঁ, অনেক কিছু হয়তো বঞ্চিত হলাম। যেমন আমার হাজবেন্ড আমার খুব সাপোর্টিং একজন মানুষ ছিলেন, তো তিনিও চলে গেলেন। একটি সময় মনে হতো তিনি ছাড়া বোধহয় আমি কিছুই করতে পারবো না, কিন্তু তিনি ছাড়া এই 4 বছর আমাকে কিন্তু চলতে হচ্ছে। তিনি প্রচন্ড কবিতা আবৃত্তি পছন্দ করতেন। আচ্ছা, সাংস্কৃতিক মনা যাকে বলে তাই ছিলেন। তার কারণে আমি মঞ্চ নাটকও শুরু করেছিলাম। তিনি খুব ধার্মিক লোকও ছিলেন। আচ্ছা, হয়তো ভালো মানুষ পৃথিবীতে থাকেন কম সময়ে, প্রচলিত আছে আসলে ভালো মানুষ বেশি দিন বাঁচে না। চলতে হচ্ছে, আমাকেও যেতে হবে। সেই অর্থে আপনি সত্যি একজন যোদ্ধা, এবং এই যে এত কিছুর পরেও সন্তানকে সুন্দরভাবে লালন পালন করার চেষ্টা করছেন, তাকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে উঠতে হেল্প করছেন। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা যদি আমাদের কর্মজীবী নারীদের উদ্দেশ্যে আপনাকে কিছু বলতে বলি, আপনি কি বলবেন? কিংবা এত প্রতিকূলতার মধ্যেও এটাই আসলে প্রতিবন্ধকতা, তাই না? বাবা ছাড়া কিংবা স্বামী ছাড়া, বড় ভাই ছাড়া একা একটা মেয়ে নিজের কর্মজীবন সামলে সমাজ, সংসার, সংস্কৃতি, ছেলে মেয়ে সবাইকে আগলে নিয়ে এই যে কোনো রকম হ্যাসেল ছাড়া এগিয়ে যাওয়া, এটা আসলে সম্ভব খুব কম। তারপরও এই প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে কিংবা ফেস করে এটাকে শক্ত হাতে ধরে রেখে নিজেকে ঠিক রেখে এগিয়ে যাওয়াটা কিভাবে একটা মেয়ে আসলে একটু সহজভাবে করতে পারে, সে আত্মবিশ্বাস তার উঠতে পারে, নিজের মধ্যে থাকতে পারে, এই বিষয়ে আপনি কি বলবেন? আপু, আমাদের জীবন কখন কি ঘটবে আমরা কিন্তু কিছুই জানি না। ঠিক তাই। তো যে কোনো সময় যে কোনো সুঘটনাও হতে পারে, দুর্ঘটনাও হতে পারে। তো মেয়েদের যেটা উচিত শক্তি রাখা, মানসিক যে শক্তি, মনোবলটা, যে কোনো পরিস্থিতি যেন ভেঙে না পড়ে। তাকে হতে পারে যে আমার হাজবেন্ড মারা গেছে, আমি যদি এখন ভেঙে পড়ি যে সে চলে গেছে, আমি কি করব, আমার কি হবে, আমি তো তাহলে তো হলো না। আমার একটা বাচ্চা আছে, তাকে করতে হবে। আমি স্বপ্ন দেখি সে আপনার মতো নিউজ পড়বে, আমি স্বপ্ন দেখি সে ডাক্তার হবে। আচ্ছা, অনেক প্রতিকূলতা হবে। আমি সাফার করিনি বলে যে আরেকজন নারী করবে না তা কিন্তু নয়, কিন্তু তাকে শক্ত থাকতে হবে, চলতে হবে, পেছনের দিকে তাকানো যাবে না, এবং সব সময় মনে হয় প্রস্তুত থাকতে হবে যে মাথার মধ্যে সব সময় আমাদের এটাও রাখতে হবে আল্লাহ যখন যেটা করেন হয়তো ভালোর জন্যই, হয়তো আপনাকে এতটা শক্তিশালী করবার জন্য এই জীবন থেকে অনেক মানুষকে কেড়ে নিয়েছেন, কিন্তু তারপরও তো আমাদের চলতে হবে। আপা, অসংখ্য ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। নিশ্চয়ই আবারও কোনো অনুষ্ঠানে আপনার সঙ্গে দেখা হবে। ভীষণ ভালো লাগলো আপনার উপস্থাপনায় আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। আর মাই টিভিকেও ধন্যবাদ জানাই যারা এত সুন্দর অনুষ্ঠানে আমাকে ডেকেছেন। আর ক্যামেরার পেছনে সামনে যারা আছেন সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। দর্শকদের বলবো এই রমজানে সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যসম্মত খাদ্য খাবার গ্রহণ করবেন, সতর্কভাবে চলাফেরা করবেন। অনেক ধন্যবাদ আপা। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন পূর্বাচল হাভেলি সিটি নিবেদিত রমজানে কর্মজীবী নারী। দেখা হচ্ছে আগামীকাল একই অনুষ্ঠানে একই সময়ে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই মাই টিভির সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি উম্মে সাবেরিনা। আল্লাহ হাফেজ।